বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাবো আমি এস এম ইকবাল। দেখে নেব খেলার সময়ের শিরোনাম। ফুটবল ফেডারেশনে অবসান হচ্ছে কাজী সালাউদ্দিন যুগের। ২৬ অক্টোবরের বাফুফে নির্বাচনে অংশ নেবেন না বর্তমান সভাপতি, সংবাদ সম্মেলনে জানালেন নিজেই। ৫ বছর পর কাল ভারত সফরে যাচ্ছে টাইগাররা। দুপুরে চেন্নাইয়ের বিমান ধরবে টেস্ট দল। গতির ঝড় তুলে হ্যাটট্রিকের স্বপ্ন নাহিদ রানার, আশাবাদী বিসিবি সভাপতি। অযত্নে পড়ে থাকা কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবার ডুবল ভারী বর্ষণে। ময়লা আবর্জনা ঢুকে বেহাল দশা, চরম অব্যবস্থাপনার অভিযোগ। অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অবসান হচ্ছে কাজী সালাউদ্দিন যুগের। আসন্ন ২৬ অক্টোবর অনুষ্ঠেয় বাফুফে নির্বাচনে তিনি অংশ নেবেন না বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। কোনো চাপে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কিনা সেই প্রশ্ন করা হলেও তা এড়িয়ে গেছেন কৌশলে। ভালো ফুটবলার হলেই যে ভালো সংগঠক হওয়া যায় না, সেটা যেন আরও একবার প্রমাণ করলেন কাজী সালাউদ্দিন। মাঠের পাঠ চুকিয়ে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ পদে ২০০৮ সালে সালাউদ্দিন যখন এলেন, তখন তার কাছে ছিল পাহাড় সমান প্রত্যাশা। দেশের ফুটবলকে এগিয়ে নেয়ার কাণ্ডারি হিসেবে তাকেই ভাবা হয়েছিল। কিন্তু মাঠের সালাউদ্দিন জায়গা করে নিতে পারেননি সমর্থকদের হৃদয়ে। পাইপলাইনে ফুটবলার তুলে আনায় ব্যর্থতা সহ নানা অনিয়মের অভিযোগ উঠতে থাকে সালাউদ্দিনের বিরুদ্ধে। তবে বহাল তবিয়তে নিজের চেয়ারটা ঠিকই আঁকড়ে ধরে রাখেন তিনি। তার কাছের মানুষদের নিয়ে বাফুফে ভবন হয়ে ওঠে দুর্নীতির আখড়া। তবে গেল ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরই বদলে যায় পাশারদান। হাসিনার বিদায়ের পর সালাউদ্দিন হটাও আন্দোলনে নামেন সাবেক ফুটবলাররা। তাদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন সমর্থকদের একাধিক সংগঠন। এরপরও পঞ্চম মেয়াদে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে অনড় ছিলেন সালাউদ্দিন। ফিফার কাছে বাফুফে অনুরোধ করে নির্বাচন পিছিয়ে দিতে। তবে সে অনুরোধে সাড়া দেয়নি ফিফা, যা স্পষ্ট করে জানায় ফুটবল ফেডারেশনকে। এরপরেই নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন কাজী সালাউদ্দিন। ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না, এটা ফিফা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। আমি 4 টার্ম আপনাদের সাথে ছিলাম। আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে ২৬শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। তবে কোনো চাপে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কিনা সে প্রশ্নে কোনো উত্তর দেননি সাবেক এই ফুটবলার। কৌশলে এড়িয়ে গেছেন সে প্রশ্ন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার সাথে এই 16 বছর কাজ করার জন্য। এতে অনেক আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা হইতেই পারে। সো আই হ্যাভ নাথিং ইন মাই হার্ট। আশা করবো আপনারা মনে কিছু রাখবেন না। আপনি কোনো চাপ থেকে? আমি যা বলার বলে দিয়েছি। আমি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিব না। আমি আমার মতামতটা দিয়ে দিয়েছি যে আমি ইলেকশন করছি না। ধন্যবাদ, থ্যাংক ইউ। ২০০৮ থেকে ২০২৪ দীর্ঘ ১৬ বছর দেশের ফুটবলের সর্বোচ্চ চেয়ারে থাকলেও সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী সালাউদ্দিনের। নারী ফুটবল এ সময় দক্ষিণ এশিয়ায় ভালো অবস্থানে গেলেও জাতীয় দল পারেনি প্রত্যাশা পূরণ করতে। একই সঙ্গে ফুটবল ফেডারেশন কলঙ্কিত হয়েছে দুর্নীতির কারণে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। উন্নতির বদলে গেল ১৬ বছরে দেশের ফুটবলকে হাস্যরস আর তামাশার বস্তুতে পরিণত করেছিলেন কাজী সালাউদ্দিন। তার সময়েই র্যাঙ্কিংয়ের সবচেয়ে তলানিতে চলে যায় দেশের ফুটবল। এমনকি আন্তর্জাতিক অঙ্গনে কাটিয়েছে 2 বছরের নির্বাসন। পাশাপাশি মারাত্মক রকমের আর্থিক অনিয়মের অভিযোগ আছে বাফুফে সভাপতির বিরুদ্ধে। এজন্য ফিফা থেকে নিষিদ্ধ হয়েছেন তার সাধারণ সম্পাদক, জরিমানা গুনেছেন সিনিয়র সহসভাপতিও। 2022 বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হয়ে এমন বড় স্বপ্ন দেখিয়েছিলেন কাজী সালাউদ্দিন। সময়ের ব্যবধানে এটাই এখন ফুটবলের সবচেয়ে বড় কৌতুক। বলা যেতে পারে তার লম্বা সময়ের দায়িত্বে বাংলাদেশের ফুটবল উন্নতির বদলে পরিণত হয়েছে হাস্যরসে। জার্নালিস্ট এখানে ঢুকতে গেলে তাদেরকে আমার একটা ফটো দিতে হবে, ওইটা কন্ডিশন হলো ও আর বাপের একটা ফটো পাঠাবে। সালাউদ্দিনরা শুধু ফুটবল নয়,
হাস্যরস করেছেন এই খেলার সঙ্গে সম্পৃক্ত থাকা গণমাধ্যম কর্মী নিয়েও। নিজের ব্যর্থতা ঢাকতে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাগুলো নিয়েছেন তির্যকভাবে। অনেক সংবাদকর্মী হয়েছেন তাদের প্রকাশ্য শত্রু, অথচ দেশের ফুটবল নিয়ে কাজ করার জন্য পেয়েছিলেন প্রায় 1.5 যুগের কাছাকাছি সময়। সালাউদ্দিনের গায়ে বড় কোনো আর্থিক কেলেঙ্কারির সরাসরি দায় না থাকলেও বাফুফের বিভিন্ন প্রকল্প থেকে অর্থ লোপাটের অভিযোগ আছে তীব্রভাবে। সিলেট বিকেএসপিতে একাডেমির জন্য $7 লাখ অর্থ সহায়তা দিয়েছিল ফিফা। বাফুফের সেই প্রজেক্ট চলেছিল মাত্র কয়েক মাস, অথচ কোনো অডিট রিপোর্টেই একাডেমি পরিচালনার জন্য ফিফার দেয়া $7 লাখ কথা উল্লেখ করা হয়নি। 2015 বঙ্গবন্ধু গোল্ড কাপের খরচ নিয়ে উঠেছিল 9-6 অভিযোগ। 5 কোটি টাকার বাজেট নিয়ে যাওয়া হয়েছিল 15 কোটিতে। সরাসরি খেলা সম্প্রচারের যন্ত্রপাতি ভাড়ার নামে দুর্নীতির চিত্র উঠে আসে। প্রায় $2,90,000 ভুয়া খরচ দেখিয়ে ভারতীয় একটি কোম্পানির সহযোগিতায় ওই টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে কাজী সালাউদ্দিনের যোগসাজশে। ফুটবল উন্নয়নের জন্য 2019-20 অর্থ বছরে বাফুফেকে 20 কোটি টাকা বরাদ্দ দেয় অর্থ মন্ত্রণালয়। একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে সেটি স্থায়ী আমানত করে রাখা হলেও বছর না ঘুরতে তা খরচ করে ফেলে বাফুফে। এমন আরও বহু ঘটনার জন্ম দিয়েছেন কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি থাকা অবস্থায়। আর এসব অনিয়মের ফলে ফিফা থেকে নিষিদ্ধ হন তার সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বড় অঙ্কের জরিমানা গুনেছেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। বিশ্বকাপ ফুটবলে খেলার স্বপ্ন দেখালেও কাজী সালাউদ্দিনের আমলে র্যাঙ্কিংয়ের সর্বনিম্ন স্তরে নেমে যায় বাংলাদেশ। এমনকি 2016 সালে এশিয়ান কাপ প্রাক বাছে ভুটানের মতো দলের বিপক্ষে হেরে 2 বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে যাওয়ার দৃষ্টান্তও তৈরি করে লাল সবুজ। কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন ন্যাশনাল টিমস কমিটি প্রায় 15 বছরে জাতীয় দলের কোচ পরিবর্তন করে 23 বার। কখনো দেশি, কখনো বিদেশি, কখনো স্থায়ী, কখনো অন্তর্বর্তী কোচের উপর আস্থা রেখেও সফলতা পায়নি বাংলাদেশ। বাফুফেতে লম্বা সময়ে তার সফলতার কেচ্ছা বলতে নারী ফুটবলের সাফ জয়। এস এম ইকবাল, সময় সংবাদ। পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে পারফরমেন্স বোনাস পেলেন ক্রিকেটাররা। শনিবার শান্ত লিটন সহ কোচিং স্টাফদের হাতে 3,20 লাখ টাকার চেক হস্তান্তর করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই আর্থিক পুরস্কারের একটা অংশ বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে অনুদানের ঘোষণা দেন ক্রিকেটাররা। এদিকে শক্তিমত্তায় পার্থক্য থাকলেও টাইগার পেসারদের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে ভারত সিরিজ নিয়ে ইতিবাচক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর বোনাসটা প্রত্যাশিতই ছিল। ভারত সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের মাঝে সেই আর্থিক পুরস্কার হস্তান্তর করল ক্রিকেট বোর্ড। রাজধানীর একটা 5 তারকা হোটেলে বিসিবির দেয়া 3,20 লাখ টাকার চেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দলের পক্ষ থেকে তাকেও উপহার দেয়া হয় একটা স্মারক ব্যাট। পারফরমেন্স বোনাস হিসেবে তুলে দেওয়া হয় এই আর্থিক পুরস্কার। ক্রিকেটার প্রতি পাবেন 20 লাখ টাকারও বেশি। ভারত সিরিজের আগে এমন বোনাস আরও বেশি ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক। এটা আমাদের একটা কন্ট্রাক্টের পার্ট। সো এত বড় একটা সিরিজে যাওয়ার আগে এ ধরনের একটা অনুষ্ঠান অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারকে আমার মনে হয় অনুপ্রাণিত করবে। র্যাঙ্কিং অনুযায়ী এগিয়ে থাকা দলের বিপক্ষে জয় পেলে বোনাসের পরিমাণও বাড়ে। পাকিস্তানকে হারানোয় 2 টেস্টে 4 লাখ করে বোনাস, ম্যাচ ফি 6 লাখ আর বোর্ড সভাপতির পক্ষ থেকে দেয়া বোনাসে সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে 20 লাখ টাকায়। তবে এই টাকা থেকে একটা অংশ বন্যার্তদের সাহায্যে অনুদানের ঘোষণা দেয়া হলো দলের পক্ষ থেকে। টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা নিজেরাই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান বিসিবি সভাপতি। 2টা টেস্ট ম্যাচ জিতেছে, তার সাথে আপনার সিরিজ জয় আছে, সবগুলো আলাদা আলাদা বোনাসের ব্যবস্থা আছে। তো এটার একটা পোর্শন তো যাবে আপনাদের যে বর্ণাঢ্য বা
ত্রাণ তহবিল, আপনার যেটা আমাদের চিফ অ্যাডভাইজার আছে। পাকিস্তান সিরিজের সুখস্মৃতি ভুলে ভারত সিরিজের চিন্তা টিম ম্যানেজমেন্টের মাথায়। মূলত ভারতের মাটিতে টেস্টে টাইগারদের মলিন ইতিহাস খুব বেশি প্রত্যাশার সুযোগ দিচ্ছে না। দুই দলের শক্তিমত্তার পার্থক্য জানেন খোদ বিসিবি বস নিজেও। তবুও আশা দেখাচ্ছেন পেসাররা। ফলাফল একপাশে রেখে লঙ্গার ফরম্যাটে নিজেদের উন্নতির গ্রাফটা ধরে রাখার প্রত্যাশা ক্রিকেটারদের কাছে। খেলায় তো হার জিত আসবেই, এটা একটা পার্ট। অ্যান্ড আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কী, আমাদের স্ট্রেংথ কী। তবে আমাদের টিম সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছিল কি আপনার পেস বোলিং। আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই আমার লাইফ টাইমে বা রিসেন্ট পাস্টেও। টেস্টে ভারতের বিপক্ষে জয় তো দূরে থাক, এখনো হার এড়ানোর লড়াইটাও করে দেখাতে পারেনি টাইগার ক্রিকেট। সবশেষ ভারত সফরে খেলা 2 টেস্টেও কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যর্থ মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বোর্ডে তামিম ইকবালের উপস্থিতি নিয়ে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাবেক অধিনায়কের সভায় থাকার বিষয়টিকে স্রেফ সৌজন্যতা বললেও গুঞ্জন আছে বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক কমানো নিয়ে আলোচনা হয় সেখানে। যদিও তামিম সহ হাতে গোনা কয়েকজন ক্রিকেটারের এমন প্রস্তাবে অসন্তোষ রয়েছে অনেকের মাঝে। শেষ 1 বছরে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও নিজেকে আলোচনায় রাখতে নানান চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিশেষ করে পাপন পরবর্তী অধ্যায়ে ক্রিকেট বোর্ডে এই ক্রিকেটারের সরব উপস্থিতি নানান গুঞ্জনের জন্ম দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আসিফ মাহমুদের বিসিবি পরিদর্শনে সঙ্গী ছিলেন তামিম ইকবাল। যদিও সে সফরে এই ক্রিকেটারের ভূমিকা কি তা নিয়ে প্রশ্ন আছে। বিসিবি কিংবা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও দেয়া হয়নি সুস্পষ্ট কোনো ব্যাখ্যা। তামিম ইকবালকে নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয় গত বৃহস্পতিবার। পাকিস্তান সফরে সাফল্যের পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ওই অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতির সঙ্গে আলাদা করে আলোচনায় দেখা যায় তামিমকে। সেখানে তার সঙ্গে ছিলেন শান্ত, মুশফিক, লিটন সহ কয়েকজন ক্রিকেটার। স্বাভাবিকভাবেই তামিমের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয় ফারুক আহমেদের কাছে। প্রথম দফায় বিসিবি প্রধান সে প্রশ্ন এড়িয়ে যাবার চেষ্টাও করেন। যদিও কিছুক্ষণ পর নিজে থেকেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন, তবে তার সে ব্যাখ্যা খুব একটা যুক্তি দাঁড় করেনি। ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা বলা হলেও বোর্ড প্রেসিডেন্টের বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন না সব ক্রিকেটার। কেন্দ্রীয় চুক্তিতে না থাকা তামিম কেন সেখানে সে বিষয়েও ব্যাখ্যা নেই। যদিও ফারুক আহমেদের দাবি, ঘরোয়া ক্রিকেটের ব্যাপারে কিছু প্রস্তাবনা নিয়ে হাজির হয়েছিলেন তামিম। বিপিএল এইগুলোকে কি সময় মতো কিভাবে হবে, ওদের থেকে কিছু প্রস্তাবনা ছিল, আমরা আলোচনা করছি কেমন আমরা এগুলো ঠিক করব। গুঞ্জন আছে সামনের বিপিএলে প্লেয়ারদের বেতন কমানোর প্রস্তাব তোলা হয় সেই বৈঠকে। যদিও সব ক্রিকেটারদের সঙ্গে আলোচনা না করেই এমন প্রস্তাব নতুন রহস্যের জন্ম দিচ্ছে। বিশেষ করে এই বিপিএলই যখন অধিকাংশ ক্রিকেটারদের রুটি রুজি, তখন বেতন কমলে অসন্তুষ্টি বাড়বে অনেকের মাঝেই। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশ সিরিজ সামনে রেখে ভারতের অনুশীলনে যোগ দিয়েছেন নতুন বোলিং কোচ মর্নে মর্কেল। বুমরা, সিরাজদের কোচের দায়িত্ব নিতে পেরে উচ্ছ্বসিত তিনি। আসন্ন বাংলাদেশ সিরিজে ভারতের বোলারদের কাছ থেকে সেরাটা আদায় করাই প্রধান লক্ষ্য এই প্রোটিয়ার। সানরাইজার্স হায়দ্রাবাদে গৌতম গম্ভীরের সঙ্গে কোচিংয়ের অভিজ্ঞতা কাজে লাগাতে চান ভারতের জাতীয় দলেও। আইসিসি ইভেন্ট থেকে শুরু করে র্যাঙ্কিং, ক্রিকেটের সব জায়গায় আধিপত্য ভারতের। তবে পাকিস্তানকে তাদের মাটিতে টাইগারদের হোয়াইট ওয়াশ করার ঘটনা ভাবাচ্ছে রোহিত শর্মাদের। বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী করতে যোগ দিয়েছেন নতুন বোলিং কোচ মর্নে মর্কেল। বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজ ভারতের বোলিং কোচ হিসেবে মর্কেলের প্রথম অ্যাসাইনমেন্ট। বুমরাহ, সিরাজদের কোচের দায়িত্ব নিতে পেরে উচ্ছ্বসিত মর্কেল। ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক তৈরি করাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাদের শক্তিমত্তা ও দুর্বলতার বিষয়গুলো বুঝতে হবে এবং আসন্ন সিরিজে লক্ষ্য অর্জনে তাদের সাহায্য করাটাই আমার মূল কাজ। এ বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। সিনিয়র ক্রিকেটাররা থাকায় নিজেকে ভাগ্যবান মনে করছি এবং তারা দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন। আমার
কাজ তাদের সাহায্য করা এবং সেরাটা বের করে আনতে পরামর্শ দেয়া। ভারতীয় ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা মর্কেলের এটাই প্রথম নয়। এর আগে আইপিএলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এই প্রোটিয়ার। সানরাইজার্স হায়দ্রাবাদে 2 মৌসুম কোচিং অভিজ্ঞতার পর টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করাটা অনেকটাই সহজ হবে বলে মনে করেন মর্কেল। ভারত দলের অনেক ক্রিকেটারের সঙ্গে আমি খেলেছি। আইপিএল এর সুবাদে তাদের অনেকের সঙ্গে কথা হতো। এখন ক্যাম্পের সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা আমার জন্য গুরুত্বপূর্ণ। ব্লু জার্সি গায়ে জড়ানো দায়িত্বের বিষয়, তাই আমার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে খেলোয়াড়দের সাহায্য করতে চাই। এই দলে সবাই নিজের দায়িত্ব বোঝে, সেটাকে আরও ভালো করাই আমার লক্ষ্য। ভারতের কোচ হওয়ার ব্যাপারে বোর্ডের সঙ্গে চূড়ান্ত আলোচনার পর কেমন অনুভূতি ছিল তাও জানিয়েছেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান বোলার। ফোন কল শেষ হওয়ার পরই ঘরে 5 মিনিট চুপচাপ বসেছিলাম। সবার আগে বাবার সঙ্গে কথা বলি, স্ত্রীর কাছে যাইনি। সাধারণত লোকে এসব খবর আগে স্ত্রীকেই দেয়, তবে আগে আমি 5 থেকে 7 মিনিট সময় নিয়েছিলাম। তারপর পরিবারকে খবরটা জানিয়েছি। কি হতে চলেছে সেটা ভেবে রোমাঞ্চিত ছিলাম। ভারতে কোচিং প্যানেলে যোগ দেওয়ার আগে পাকিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন মর্কেল। 2023 ওয়ানডে বিশ্বকাপে মেন ইন গ্রিন পেসারদের গুরু হিসেবে দায়িত্ব পালন করেছেন এই প্রোটিয়া ক্রিকেটার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। এক সপ্তাহ পেছালো ঘরোয়া ফুটবল। 11 অক্টোবর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু নতুন মৌসুম। প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে 18 অক্টোবর। কক্সবাজারে ভারী বর্ষণ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে, যার কারণে পানিতে ডুবে যায় কক্সবাজার শহরের প্রধান সড়ক সহ উপশহরগুলো, যেখান থেকে বাদ যায়নি কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। পুরো স্টেডিয়াম এখন পানিতে ডুবে রয়েছে। পাশাপাশি ড্রেনের ময়লা আবর্জনাও ঢুকে পড়েছে স্টেডিয়ামের ভেতরে। গ্রাউন্ডসম্যানরা বলছেন, আন্তর্জাতিক স্টেডিয়াম হলেও কারো নজরে নেই এই স্টেডিয়ামের প্রতি। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। টানা বর্ষণে বেহাল দশা কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। মূল গেট দিয়ে বৃষ্টির পানির সঙ্গে মূল ভেন্যুতে ঢুকছে ড্রেনের ময়লা আবর্জনাও। পুরো স্টেডিয়াম ডুবে রয়েছে পানিতে। পানির সঙ্গে মাঠের ভেতরে ময়লা আবর্জনা স্তূপ। গেল কয়েকদিন ধরে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এমন অবস্থা। মাঠের দায়িত্বে নিয়োজিতরা বলছেন, পুরো স্টেডিয়ামটি পানিতে ডুবে রয়েছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নেই। ওয়ালের পাশ দিয়ে আপনার দীর্ঘদিন পৌরসভা নালা পরিষ্কার না করার কারণে আমাদের মাঠে পানি ঢুকে যায় বৃষ্টি হলে। বাইরের ময়লা আবর্জনা সব ঢুকে এখানে। স্টেডিয়ামটিতে রয়েছে 3টি মাঠ। মূল মাঠের সঙ্গে আছে একাডেমি ও অনুশীলনের জন্য আলাদা একটি মাঠ, কিন্তু এসব মাঠে এখন হাঁটু সমান পানি। একই সঙ্গে পিচেও তলিয়ে গেছে পানিতে, যা নিয়ে বেকায়দায় স্টেডিয়ামের ঘাস থেকে ধূলিকণা, ঝড় বৃষ্টি কুয়াশা থেকে পিচে সুরক্ষা দিয়ে থাকা গ্রাউন্ডসম্যানরা। তারা বলছেন, আন্তর্জাতিক ভেন্যু হলেও এই স্টেডিয়ামের দিকে নজর নেই কারো। শুধু বিসিবির নামে এই মাঠটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ভ্যালু। বিসিবি আপনার মনে করেন যে ওইভাবে মনে করেন যে এই মাঠটাকে কোনো গুরুত্ব দেয় না। এখানে পানি নিষ্কাশনের কোনো মনে করেন যে ব্যবস্থা নাই। গ্রাউন্ডসম্যানরা বলছেন, পানি নেমে গেলে স্টেডিয়ামে খেলা আয়োজন সম্ভব, তবে তার জন্য দিতে হবে পর্যাপ্ত সময়। ওয়েদার ভালো থাকে, রোদ ভালো থাকে, তাও সম্ভব না। আপনার 7 দিনের নিচে তো বা 10 দিনের নিচে তো আমাদের মাঠ শুকানো কোনো সম্ভব না। বা দেখা যেত 10 দিন পর কি 15 দিন পর হয়তো আমরা কাজের একটা উপযোগী করার চিন্তা ভাবনা করি, তখন দেখা যেত হঠাৎ আবার বৃষ্টি হলে আবার ওই স্বাভাবিক পর্যায়ে পানি আমাদের চলে আসে। কক্সবাজারে এটাই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু। সৈকতের লাবণী পয়েন্টে 51 একর জমিতে প্রায় 20 কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটি নির্মাণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 23 ফেব্রুয়ারি 2014 সালে স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পূর্ব নির্ধারিত সূচি থেকে 7 দিন পিছিয়ে অবশেষে চূড়ান্ত হলো ঘরোয়া ফুটবলের 2024-25 মৌসুমের দিনক্ষণ। আগামী 11 অক্টোবর চ্যালেঞ্জ কাপ, এর 4 দিন পর ফেডারেশন কাপ ও 18 অক্টোবর মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। ভেন্যু জটিলতা সহ ক্লাবগুলোর অন্যান্য দাবি বিবেচনায় নিয়েই লিগ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। এদিকে এবারের চ্যালেঞ্জ কাপ জুলাই বিপ্লবের শহীদদের নামে আয়োজন করার পরিকল্পনা ফেডারেশনের।
কত অনিশ্চয়তা আর জটিলতা ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম মাঠে গড়ানো নিয়ে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে শেখ জামাল শেখ রাসেলের লিগ থেকে নাম প্রত্যাহারের পর বিপিএল মাঠে গড়ানো নিয়েই দেখা দেয় শঙ্কা। ৮ দলের অংশগ্রহণে শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয় দলবদল, তবে ক্লাবগুলোর সঙ্গে কোনো আলোচনা না করেই নতুন মৌসুমের দিনক্ষণ চূড়ান্ত করে বাফুফে, যাতে বিপাকে পড়ে দলগুলো। নতুন মৌসুমের তারিখ পরিবর্তনে বাফুফেকে চিঠি দেয় ব্রাদার্স ইউনিয়ন। আপত্তি জানায় অন্য বেশ কয়েকটি দলও। ক্লাবগুলোর আপত্তির পর ভেন্যু, নতুন মৌসুমের দিনক্ষণ সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে লিগ কমিটির ঘণ্টা দেড়েকের মিটিং। সব অপেক্ষার অবসান ঘটিয়ে পূর্ব নির্ধারিত সূচি 7 দিন পিছিয়ে আগামী 11 অক্টোবর নতুন মৌসুম শুরুর সিদ্ধান্ত নেয় লিগ কমিটি। অবসান হয় ভেন্যু জটিলতারও। ফুটবলারদের ভালো প্রস্তুতির জন্যই 7 দিন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান লিগ কমিটির চেয়ারম্যান। বিভিন্ন ক্লাবে বিভিন্ন ভেন্যুর ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছিল, তো আমরা সবগুলো ভেন্যু এখনও ফাইনালাইজ না করতে পারলেও দু একটি ভেন্যু আমরা ফাইনাল করেছি, এবং বাকি ভেন্যুগুলোর ব্যাপারে এনএসসি এবং সংশ্লিষ্ট ভেন্যু ডিসিদের সাথে সমন্বয় করে ক্লাব এবং ফেডারেশন ভেন্যু নির্ধারণ করবে। আপাতত আমাদের মধ্যে বসুন্ধরা কিংস এরিনা, কুমিল্লা এবং ময়মনসিংহ এই 3টি ভেন্যু মোটামুটি চূড়ান্ত হয়েছে। পাশাপাশি আমরা মুন্সিগঞ্জে এখন কিছুটা আর্মি ক্যাম্প থাকলেও হয়তো এই সময়ের মধ্যে সেটা সরে গিয়ে হয়তো মুন্সিগঞ্জকেও আমরা ভেন্যু হিসাবে পেতে পারি। আর দুটো নতুন ভেন্যুর নাম এসছে বিভিন্ন ক্লাব থেকে, গাজীপুর এবং মানিকগঞ্জ। তো এই দুটো আমাদের বিএফএফ এর প্রতিনিধি দল ইতিমধ্যে পরিদর্শন করেছে। এদিকে নতুন মৌসুমের পর্দা উঠতে যাচ্ছে চ্যালেঞ্জ কাপ দিয়ে। বসুন্ধরা কিংস ও মোহামেডানের মধ্যকার ম্যাচটি দেশের কিংবদন্তি ফুটবলারদের নামে আয়োজন করার কথা থাকলেও এবার জুলাই বিপ্লবী শহীদদের নামে আয়োজন করার পরিকল্পনা লিগ কমিটির। চ্যালেঞ্জ কাপটাকে আমরা প্রতি বছর আমাদের লিজেন্ড ফুটবলারদের নামে করব, কিন্তু এবছর পরিবর্তিত পরিস্থিতির আলোকে আমরা এই জুলাই শহীদদের স্মরণে আমাদের চ্যালেঞ্জ কাপটার নামকরণ করব। বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামী 11 অক্টোবর মাঠে গড়াবে চ্যালেঞ্জ কাপের ম্যাচটি। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। 2 মাস পর মাঠে ফিরছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে ভোরে ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে ইন্টার মায়ামি। সেই ম্যাচে মাঠে নামবেন মেসি নিশ্চিত করেছেন কোচ তাতা মার্টিনো। তবে শুরুর একাদশে থাকবেন নাকি বদলি হিসেবে খেলবেন তা খোলসা করেননি ইন্টার মায়ামি কোচ। মেসিকে দেখার অপেক্ষায় কোপা আমেরিকার পর থেকেই অপেক্ষা করে আছেন সমর্থকরা, তাই মেসি মাঠে নামবেন এমন খবরেই খুশি তারা। এখন পর্যন্ত এই মৌসুমে 27 ম্যাচ শেষে 18 জয়, 4 হার ও 5 ড্রয়ে 59 পয়েন্টে টেবিলের শীর্ষে আছে মায়ামি। চেজ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ভোর 5:30টায়। ইনজুরির কারণে লিওনেল মেসিকে মাঠে দেখতে না পেরে বিমর্ষ হয় ভক্ত হৃদয়। বিশ্বসেরা ফুটবলার এখন ক্যারিয়ার সায়ান্নে। তার একটি ম্যাচ মিস হলেও ভক্তদের আক্ষেপের অন্ত থাকে না। এমনই আক্ষেপে তার কোটি ভক্তকুল প্রায় 2.5 মাস ধরে। তবে এবার ফুরোচ্ছে সেই পালা। ইন্টার মায়ামির হয়ে গেল 1 জুন মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। কোপা আমেরিকায় তিনি মাঠে ছিলেন 14 জুলাই। কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচে ডান পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পান লিও। তারপর থেকেই অপেক্ষা। সম্প্রতি ইনজুরি থেকে ফিট হয়ে অনুশীলনে ফেরেন বিশ্বসেরা ফুটবলার। তবে আক্রান্ত হন ঠান্ডা কাশি এবং হালকা জ্বরে। গলা ব্যথায় শেষ অনুশীলন সেশনে ছিলেন না ইন্টার মায়ামির হয়ে। তারপর থেকেই শঙ্কা দানা বাঁধে, তবে কি সুপার ফুটবলার মাঠে ফিরতে আরও সময় নেবেন? আপাতত স্বস্তি রাখতে পারেন ভক্তরা। প্রায় 3.5 মাস পর ইন্টার মায়ামির জার্সি গায়ে মাঠে ফিরতে তার আর কোনো সমস্যা নেই। পুরো ফিট হয়েই ফিলাডেলফিয়ার বিপক্ষে খেলবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাতা মার্টিনো। তবে শুরুর একাদশে তাকে পাওয়া যাবে নাকি বদলি হিসেবে মাঠে নামবেন তা নিশ্চিত করেনি ম্যানেজমেন্ট। লিওনেল মেসি ভালো আছে এবং গতকাল আমাদের সঙ্গে অনুশীলন করেছে। ইন্টার মায়ামির হয়ে পরের ম্যাচ খেলার জন্য সে চিন্তা করছে। ম্যাচের আগের দিন অনুশীলন শেষ করে তাকে নিয়ে আমরা কৌশল সাজাবো। এটা নিশ্চিত ফিলাডেলফিয়ার বিপক্ষে মেসি খেলবে। আবারও বিশ্বের সেরা ফুটবলার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, এজন্য আমরা সবাই ভীষণ আনন্দিত। ইনজুরিতে পড়ার আগ পর্যন্ত মৌসুম দুর্দান্ত কেটেছে লিওনেল মেসির। 12 ম্যাচে সমান গোল আর 13 অ্যাসিস্ট। তার জাদুকরী পারফরমেন্সে মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্স থেকে শীর্ষে অবস্থান করছে ইন্টার মায়ামি। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জেনে দিচ্ছি আরও একবার। ফুটবল ফেডারেশনে অবসান হচ্ছে কাজী সালাউদ্দিন যুগের। 26 অক্টোবরের বাফুফে নির্বাচনে অংশ নেবেন না বর্তমান সভাপতি। সংবাদ সম্মেলনে জানালেন নিজেই। এবং 5 বছর পর রোববার ভারত সফর যাচ্ছে টাইগাররা। দুপুরে চেন্নাইয়ের বিমান ধরবে টেস্ট দল। গতির ঝড় তুলে হ্যাট্রিকের স্বপ্ন নাহিদ রানার, আশাবাদী বিসিবি সভাপতি।
এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়ের।